Hello everyone, welcome back my YouTube channel All Knowledge Point. All Knowledge Point-এ আপনাদেরকে স্বাগত। আমরা আপকামিং যে ডব্লিউবি এসএলএসটি পরীক্ষা রয়েছে 2025 সালে, যেটা আপনারা হয়তো জানেন, ডেট অ্যানাউন্সও হয়ে গেছে একটা আনঅফিশিয়ালি, যে আমাদের 11-12-এর জন্য হচ্ছে 14ই সেপ্টেম্বর। তাহলে সেই 14ই সেপ্টেম্বরকে মাথায় রেখে আমাদের এডুকেশন সাবজেক্ট অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা যাচাই করে নেওয়ার জন্য কিন্তু একটা উপায় থাকে, আমাদের এই এমসিকিউ প্র্যাকটিস। যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমরা এখানে শুধুমাত্র যে এমসিকিউ প্র্যাকটিস সেটা করি সেটা না, তার সাথে সাথে কিন্তু অসংখ্য কি পয়েন্ট, প্রচুর কি পয়েন্ট কিন্তু আমি এখানে আপনাদেরকে বলে থাকি, এবং পরীক্ষা রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন কিন্তু থাকছে। তার সাথে সাথে কি এখানে যে প্রশ্নগুলো থাকে কিন্তু শুধুমাত্র বাছাই করা প্রশ্ন কিন্তু তোলা থাকে। এমন নয় যে প্রচুর প্রশ্ন নিয়ে আমি মানে আপনাদের ভিডিওটাকে লেন্দি করছি, মোটেও না। এখানে হচ্ছে একদম আপনাদের বাছাই করা পরীক্ষা রিলেটেড, যেগুলো বিভিন্ন ধরনের নেট সেট, তারপরে বিভিন্ন ধরনের পিজিটি পরীক্ষা, এসএসবি পরীক্ষা, বিভিন্ন আমাদের এডুকেশন সাবজেক্ট রিলেটেড আমাদের ভারতবর্ষের বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন রাজ্যে হয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু বাছাই করা প্রশ্নের কিন্তু সম্ভাবনা থাকে। আপনারা যারা নিয়মিত চ্যানেল দেখে থাকেন সেটা জানেন। তাহলে আজকের হচ্ছে ভিডিওটা হচ্ছে পার্ট 15। এখানে কিন্তু সে আপনাদের একদম টোটাল 25টা প্রশ্ন থাকবে, তার সাথে সাথে 25টা প্রশ্নের সাথে সাথে কিন্তু অসংখ্য কি পয়েন্ট, অসংখ্য কিন্তু আমাদের এই আলোচনা চলবে। আমাদের যে এই যে পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এই প্রশ্নগুলো শুধুমাত্র যে আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, যে শুধুমাত্র যে ডব্লিউবি এসএলএসটি সেটা না, মানে আমাদের এডুকেশন সাবজেক্টের টিচিং রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য, যেমন পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, ডব্লিউবি এসএলএসটি, পিএসসি স্কুল এসআই, তার সাথে সাথে যদি মাদ্রাসা কমিশন হয় আবার পরবর্তী কালে, সেটার জন্যও কিন্তু আমাদের এডুকেশন সাবজেক্টের যত রকম পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই এই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বিগত 14টা ভিডিও দেওয়া রয়েছে প্লেলিস্টে, যারা দেখেননি তারা নিশ্চয়ই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখানে প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারেন। আজকের হচ্ছে পার্ট 15। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। একটা আমরা জানি যে আমরা একটা কমেন্ট সেকশানে অ্যান্সার করতে বলি, যে প্রত্যেকজন একটা মানে প্রত্যেকটা ভিডিও শেষে একটা কমেন্ট সেকশানে একটা হোমওয়ার্ক প্রশ্ন আপনাদের জন্য আমি রেখে থাকি। যেই হোমওয়ার্ক প্রশ্নটা ছিল 14 নম্বর আমাদের যে ভিডিওটা হয়েছিল, সেখানের যে হোমওয়ার্ক প্রশ্নটা ছিল সেটা হচ্ছে প্রশ্নটা, আই হেট বুকস, দে মিয়ারলি টিচ আস টু টেক অফ হোয়াট উই ডু নট নো। এই যে উক্তিটি, এই উক্তিটি কে করেছেন এটা জানেন, এটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, মাদ্রাসা সার্ভিসের কমিশনেও কিন্তু পড়েছিল। এই যে প্রশ্নটার আমাদের যে অ্যান্সারটা, এটা হবে আমাদের অপশান সি, রুশো কিন্তু এই উক্তিটি করেছিলেন। অনেকেই আমাদের এই অ্যান্সারটা দিয়েছিলেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। যারা অ্যান্সারটা দেননি তাদেরকে আমি অনুরোধ করছি তারা অ্যান্সারটা দিতে পারেন। আজকের যে হোমওয়ার্ক প্রশ্নটা থাকবে সেখানে যেয়ে কিন্তু আপনারা অ্যান্সারটা কিন্তু অবশ্যই জানাবেন আর কি। যারা অ্যান্সারটা দিয়েছেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রথম প্রশ্ন, সমাজবিজ্ঞানের জননী, মাদার অফ সোশিওলজি কাকে বলা হয়? এতদিন আমরা পড়েছি ফাদার অফ সোশিওলজি, এটা জানতাম, অনেক কিছুই পড়েছি সোশিওলজি রিলেটেড, কিন্তু মাদার অফ সোশিওলজি কাকে বলা হয়? এটা হচ্ছে আজকের আমাদের প্রথম প্রশ্ন। অপশান এ এলিজাবেথ, অপশান বি মারিয়াম মন্তেসরি, অপশান সি হ্যারিয়েট মার্টিনিউ, অপশান ডি মার্গারেট মারিয়া। তাহলে আমরা দেখে নিই, আমাদের অ্যান্সারটা হচ্ছে সমাজবিজ্ঞানের জননী বলা হচ্ছে আমাদের অপশান সি, হ্যারিয়েট মার্টিনিউকে কিন্তু এই সমাজবিজ্ঞানের জননী বলা হয়ে থাকে। তাহলে আমরা সমাজবিজ্ঞান রিলেটেড যা থাকে আমরা কিন্তু এক কথায় দেখে নিই। ফার্স্ট, ফাদার অফ সোশিওলজি, সবাই জানেন এটা অগাস্ট কমটে, ফাদার অফ সোশিওলজি বলা হচ্ছে তাহলে অগাস্ট কমটেকে। সেকেন্ড, ফাদার অফ এডুকেশনাল সোশিওলজি, আমাদের যে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা তার জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে জর্জ পেইনি। আর ফাদার অফ সোশিওলজি অফ এডুকেশন, খেয়াল রাখবেন সোশিওলজি এডুকেশন না এডুকেশনাল সোশিওলজি বলছে, যদি বলা হয় সোশিওলজি অফ এডুকেশন, ফাদার অফ সোশিওলজিক এডুকেশন, তখন হবে আমাদের অ্যান্সারটা এমিল ডোরখেইম। তাহলে আমি আপনাদের কাছে 4টে জিনিস কিন্তু পরিষ্কার করে দিলাম, মাদার অফ সোশিওলজি, ফাদার অফ সোশিওলজি, ফাদার অফ এডুকেশনাল সোশিওলজি অ্যান্ড ফাদার অফ সোশিওলজি অফ এডুকেশন। এটা একটুখানি কিন্তু খেয়াল রাখবেন। তাহলে আমাদের এই প্রথমের অ্যান্সারটা কী হলো? মাদার অফ সোশিওলজি, এটা হচ্ছে হ্যারিয়েট ম্যাটিনিউ, একে বলা হচ্ছে আমাদের, এনাকে বলা হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানের মাদার বা জননী। পরবর্তী প্রশ্ন, শিশুদের পিনবিদ্ধ প্রজাপতির দল, এই যে কে বলেছেন এই কথাটা? মানে শিশুদের যে আমাদের বলছি যে শিশুদের পিনবিদ্ধ প্রজাপতির দল, এটা একদম কোটেশনটা তোলা আছে, প্রজাপতির দল বলে এখানে কে উল্লেখ করেন? অপশান এ গান্ধীজি, অপশান বি মন্তেসরি, অপশান সি ফ্রাইবেল, অপশান ডি ডিউই।
তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মন্তেশ্বরী। শিশুদের পিনবিদ্ধ প্রজাপতির দল বলে উল্লেখ করেছিলেন মন্তেশ্বরী। এই যে মন্তব্যটি করেছিলেন মন্তেশ্বরী। আমরা একটুখানি দেখে নিই মন্তেশ্বরী সম্পর্কে। মারিয়া মন্তেশ্বরী ইনি হচ্ছেন কাসা দি বাম্বিনি। আপনারা জানেন যে চিলড্রেন্স হাউস, যেমন আমাদের ফ্রয়েবেল হচ্ছে কিন্ডারগার্টেন করেছিলেন, সেরকম মন্তেশ্বরী করছিলেন কাসা দি বাম্বিনি, যার অর্থ ছিল চিলড্রেন্স হাউস। তিনি হচ্ছেন স্থাপন করেছেন। দ্য ফার্স্ট স্কুল এস্টাবলিশ রোম, 1907 সালে তিনি এই কাসা দি বাম্বিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, অশোক মিত্র কমিশনের সম্পাদক কে ছিলেন? অশোক মিত্র কমিশনের সম্পাদক ছিলেন কে? এখানে কিন্তু চেয়ারম্যান বলেনি। অশোক মিত্র কমিশনের সম্পাদক কে ছিলেন? অপশন এ সুনন্দ সান্যাল, অপশন বি গৌরী নাগ, অপশন সি এস এন ঘোষ, অপশন ডি অরুণ চৌধুরী। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। অশোক মিত্র কমিশনের সম্পাদকটা ছিলেন আমাদের অপশন সি এস এন ঘোষ। এস এন ঘোষ ছিলেন অশোক মিত্র কমিশনের এই আমাদের সম্পাদক এস এন ঘোষ। আমরা অশোক মিত্র কমিশন সম্পর্কে একটুখানি দেখে নিই যে ডক্টর অশোক মিত্র কমিশন কতকগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলেন। তার মধ্যে অন্যতম আমি বলছি দুটো, অনেক রয়েছে, তার মধ্যে অন্যতম দুটো হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে ইংরেজি ভাষা চালু করা, এটা হচ্ছে একটা অন্যতম সুপারিশ। আর একটা কি, সেটা হচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশন, মানে আপনারা যেটা এখন পরীক্ষা দেবেন যার আন্ডারে স্কুল সার্ভিস কমিশন, এবং যে কলেজ সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট হয়, কলেজে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নিয়োগটা হয়ে থাকে, কলেজ সার্ভিস গঠন করে থাকে। এই যে দুটো স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন, এই যে গঠন করার কথা কিন্তু এই অশোক মিত্র কমিশনেই কিন্তু প্রথম সুপারিশ করা হয়েছিল। তার ভিত্তিতেই কিন্তু এই সিএসসি এবং এসএসসি কিন্তু গঠন করা হয়েছে। তাহলে আমরা আমাদের যে এসএসসি এখন আমরা যেটার পরীক্ষা নিচ্ছে, আমাদের যে পরীক্ষাটা নিচ্ছে, এটা হচ্ছে অশোক মিত্র কমিশনের রেকমেন্ডেশনের ফলেই এই এসএসসি এবং সিএসসি গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, লর্ড কার্জনকে কে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলে উল্লেখ করেছেন? আমরা জানি যে লর্ড কার্জনকে হচ্ছে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয়ে থাকে। এটা কে, উক্তিটি কে করেছিলেন, ওনাকে বলেছিলেনটা কে? অপশন এ গান্ধীজি, অপশন বি বিবেকানন্দ, অপশন সি গোখলে, অপশন ডি বিদ্যাসাগর। তাহলে লর্ড কার্জনকে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলে উল্লেখ করেছিলেন আমাদের অ্যান্সার অপশন সি গোখলে। গোখলে মহাশয় এই লর্ড কার্জনকে ভারতীয় শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলে উল্লেখ করেছিলেন। নেক্সট, বৈদিক যুগের ঋষি নারীদের কি বলা হতো? বৈদিক যুগের ঋষি নারীদের কি বলা হতো? অপশন এ দময়ন্তী, অপশন বি মিথিলা, অপশন সি ব্রহ্মবাদিনী, অপশন ডি রমণী। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। বৈদিক যুগের ঋষি নারীদের বলা হতো আমাদের অপশন সি ব্রহ্মবাদিনী। আমরা ব্রহ্মবাদিনী নামেই পরিচিত ছিলেন হচ্ছে প্রাচীন যুগের ঋষিরা। কারা কারা ছিলেন একটু নামগুলো আমরা দেখে নিই, আরও কি যেগুলো পরীক্ষায় আমাদের রিলেটেড পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের বৈদিক ব্রাহ্মণ্য যুগে কয়েকজন ব্রহ্মবাদিনী হলেন গার্গী, অপালা, মৈত্রী, লোপামুদ্রা। এই সমস্ত নারীরা কিন্তু এই ব্রহ্মবাদিনী নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর সময়ে সর্বশিক্ষা অভিযান, কোন প্রধানমন্ত্রীর আমলে সর্বশিক্ষা অভিযান বাস্তবায়ন করা হয়? প্রশ্নটা একটুখানি খেয়াল রাখুন, একটু ট্রিকি প্রশ্ন আছে। কোন প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ ডক্টর মনমোহন সিং, অপশন বি রাজীব গান্ধী, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। তাহলে এটাকে আমাদেরকে প্রথমে একটু সালটাকে খেয়াল রাখতে হবে যে কত সালে। তাহলে আমরা জানি যে সর্বশিক্ষা অভিযান হয়েছিল আমাদের মূলত 2001 সালে। এটা মূলত 2002 সাল থেকে চালু হয়েছিল এবং এর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু আমাদের মূলত যে নবম 5 ইয়ার প্ল্যান 1997 থেকে 2002-এর মধ্যে যে নবম 5 ইয়ার প্ল্যান ছিল, সেখানে কিন্তু পরিকল্পনা করা হয়েছিল। তাহলে ওই সময়তে প্রধানমন্ত্রী কে থাকবে? নিশ্চয়ই আমরা তাহলে জানি যে ইন্দিরা গান্ধী কিন্তু অনেক আগে ছিলেন, মানে হচ্ছে আমাদের সবার প্রথমে জওহরলাল নেহরুর পরেই আরও কিছুক্ষণ পরে মোরারজি কি বলে হচ্ছে আমাদের থার্ড প্রধানমন্ত্রী সম্ভবত ছিলেন ইন্দিরা গান্ধী, মানে অনেক আগে। তারপরে এলেন রাজীব গান্ধী, তারপরে মানে 1990 নাগাদ আর কি। তারপর হচ্ছে আমাদের এই অটল বিহারী ছিলেন, যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যে এখন বিজেপি সরকার রয়েছে আমাদের কেন্দ্র সরকার, এই ভারতীয় জনতা পার্টির আন্ডারেই এই অটল বিহারী বাজপেয়ী কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন আমাদের। তারপরে তো ডক্টর মনমোহন সিং তো তারপরে এসছেন, তার রিসেন্ট সময় থেকে, এবং 2014 পর্যন্ত কিন্তু ডক্টর মনমোহন সিং ছিলেন 2005-এর ওই সময়টা থেকে। তাহলে এইটা অ্যান্সারটা হচ্ছে আমাদের অটল বিহারী বাজপেয়ী ওই সময়টায়। অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। তাহলে আমাদের সর্বশিক্ষা অভিযানটা আমরা জানলাম কত সালে পরিকল্পনা করা হয়েছিল, 2001 সালে, এবং 2002 সাল থেকে কিন্তু আমাদের এই ভারতবর্ষে লাগু করা হয়। এবং বিভিন্ন ছিল আর কি, রেকমেন্ডেশন ছিল, যেমন 2003 সালের মধ্যে সমস্ত শিশুকে শিক্ষার আওতায় আনা। তারপর হচ্ছে 2007-এর মধ্যে হচ্ছে আমাদের 5 বছরের যে প্রাথমিক শিক্ষাটা সেটাকে পূরণ করা, এবং 2008-এর মধ্যে প্রারম্ভিক যে টোটাল যে প্রারম্ভিক শিক্ষা অর্থাৎ 8 বছরের যে শিক্ষাটা সেটাকে শেষ করা 2010-এর মধ্যে। কতগুলো টার্গেট কিন্তু ছিল না, আপনারা সর্বশিক্ষা অভিযান পড়েছেন, আপনারা জানেন।
নেক্সট, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যারা বেদ, গল্প এবং রহস্যবিদ্যার শিক্ষা দিতেন তাদেরকে কি বলা হতো? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যারা বেদ, গল্প এবং রহস্যবিদ্যা শিক্ষা দিতেন তাদেরকে কি বলা হতো? অপশান এ আচার্য, অপশান বি উপাচার্য, অপশান সি কর্মাচার্য, উপাচার্য না উপাধ্যায়, অপশান সি কর্মাচার্য, অপশান ডি পণ্ডিত। তাহলে আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আচার্য। যারা ব্রাহ্মণ্য শিক্ষায় বেদ, গল্প এবং রহস্যবিদ্যার শিক্ষা দেন তাদেরকে বলা হতো আচার্য। আর কি যারা বেদান্ত এবং যারা বেদের অংশবিশেষ শিক্ষা দিত তাদের বলা হতো উপাধ্যায়। কিন্তু খেয়াল রাখবেন এই প্রশ্নটা, এটা ট্রিকি প্রশ্ন এবং বিভিন্ন গণ্ডগোল হয়ে যায় যে ব্রাহ্মণ্য যুগে যারা বেদের শিক্ষা দিত, মূলত যারা বেদ, গল্প, রহস্য এদেরকে বলা হতো কিন্তু আচার্য। আর যারা হচ্ছে বেদান্ত এবং তার কিছু কিছু আরও রিলেটেড যেই পড়াশোনাগুলো করাতো তাদের বলা হতো কিন্তু উপাধ্যায়। এটা কিন্তু প্রশ্নটা একটু ভালো করে পড়বেন এবং সেইভাবে কিন্তু অ্যান্সারটা করবেন। নেক্সট, স্কুল চলো কর্মসূচি কোন প্রোগ্রামের সাথে যুক্ত? স্কুল চলো কর্মসূচি কোন প্রোগ্রামের সাথে যুক্ত? অপশান এ সর্বশিক্ষা অভিযান, অপশান বি বয়স্ক শিক্ষা অভিযান, অপশান সি সাক্ষরতা অভিযান, অপশান ডি এদের কোনোটিই নয়। তাহলে আমরা জানি যে স্কুল চলো কর্মসূচি যেটা রয়েছে, স্কুল চলো ব্যাক টু দ্য স্কুল, এই যে প্রোগ্রামটা এটা ছিল আমাদের অপশান এ সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযানের একটা এটা স্লোগান ছিল আমাদের স্কুল চলো। তাহলে আমরা একটুখানি দেখে নিই এই স্কুল চলো বা আর কিছু সর্বশিক্ষা অভিযানের সাথে রিলেটেড। সর্বশিক্ষা অভিযান আমরা বললাম যে সর্বশিক্ষা অভিযান হচ্ছে 2001 সালে পরিকল্পনা করা হয়েছিল এবং 2002 সাল থেকে কিন্তু আমাদের ভারতবর্ষব্যাপী চালু করা হয়েছিল এবং বিভিন্ন লক্ষ্যগুলো ছিল। আমি একটুখানি এর আগের এটাতে বললাম ভিডিওটা, মানে আগের যে প্রশ্নটা ছিল সেখানে আমি একটুখানি ব্যাখ্যা করলাম। এর সাথে কী কী জিনিস ছিল? দুটো জিনিস, একটা হচ্ছে স্কুল চলো যেমন কর্মসূচি ছিল, আর একটা হচ্ছে জিরো রিজেকশন পলিসি। এই কথাটাও কিন্তু পরীক্ষায় পড়ে। জিরো রিজেকশন পলিসি হচ্ছে কোন মানে কর্মসূচির সাথে যুক্ত বা কোন প্রোগ্রামের সাথে যুক্ত? জিরো রিজেকশন পলিসি এইটা হচ্ছে আমাদের সর্বশিক্ষা অভিযানের সাথে যুক্ত। তাহলে আমাদের এই অ্যান্সারটা হলো স্কুল চলো কর্মসূচি এই প্রোগ্রামের সাথে যুক্ত। এটা হচ্ছে আমাদের অপশান এ সর্বশিক্ষা অভিযান। পরবর্তী প্রশ্ন, আয়তলেখ অঙ্কন করার সময় ওয়াই অক্ষে কী স্থাপন করা হয়? আপনারা জানেন যে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটাতে সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করতে হয়। গ্রাফে একটা হিস্টোগ্রাম, পলিগন, ওজাই বিভিন্ন রয়েছে। এটা বলেছে হিস্টোগ্রাম বা আয়তলেখ অঙ্কন করার সময় ওয়াই অক্ষে কী স্থাপন করা হয়? আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মূলত যে গ্রাফ পেপারে এক্স অক্ষ, যেটা আমাদের ভার্টিক্যাল মানে হরাইজন্টাল লাইন, সেটাকে আমরা এক্স অক্ষ, আর যেটা আমাদের ভার্টিক্যাল লাইন সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাদের সেই ওয়াই অক্ষে কী স্থাপন করা হয়? অপশান এ মিড পয়েন্ট, অপশান বি লোয়ার লিমিট, অপশান সি ফ্রিকোয়েন্সি, অপশান ডি এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশান সি ফ্রিকোয়েন্সি। আমরা ওয়াই অক্ষে সবসময় হচ্ছে হিস্টোগ্রামের সময় সবসময় ওয়াই অক্ষে আমরা ফ্রিকোয়েন্সিটা ইউজ করব। আর আমাদের যেটা মানে আমাদের যে ভার্টিক্যাল লাইনটা আর যে হরাইজন্টাল বা আনুভূমিক লাইনটা থাকবে যেটা এক্স অক্ষ বলছি, সেখানে আমাদের হচ্ছে হিস্টোগ্রামের অঙ্কনের সময় আমরা লোয়ার লিমিট, সেই মানটার লোয়ার লিমিট কত রয়েছে সেটা কিন্তু আমরা পুট করে থাকি। যে এক্স অক্ষে আমাদের শ্রেণী সীমা বা ক্লাস বাউন্ডারি যেটা বলছি লোয়ার লিমিটটা, সেটা কিন্তু আমরা মূলত এই আয়তলেখের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রীয় প্রবণতা চরম মান দ্বারা প্রভাবিত হয় না বা এক্সট্রিম মান দ্বারা? এটা একটা কিন্তু ট্রিকি প্রশ্ন এবং একটু কনসেপচুয়াল প্রশ্ন, যে কোন কেন্দ্রীয় প্রবণতা চরম মান দ্বারা প্রভাবিত হয় না। আমরা মূলত জানি আগে সবার প্রথমে জানি যে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে তিনটে আমাদের, একটা হচ্ছে মিন, একটা মিডিয়ান আর একটা হচ্ছে মোড। এখানে বলেছে এই তিনটের মধ্যে আমাদের অপশান দেওয়া রয়েছে, অপশান এ মিন, অপশান বি মিডিয়ান, অপশান সি মোড এবং এ অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। বলছে কোনটা চরম স্কোর দ্বারা প্রভাবিত হয় না, মানে এক্সট্রিম স্কোর। মানে এক্সট্রিম স্কোর কোনগুলো? ধরুন হচ্ছে আমাদের একটা নর্মাল স্কোর দেওয়া রয়েছে 14, 15, 18 এরকম হচ্ছে কাছাকাছি রয়েছে একটা নর্মাল, কিন্তু যদি হঠাৎ করে থাকে 85 কিংবা আবার রইল হচ্ছে 1 কিংবা 0, এই যে 1, 0 কিংবা 85 মানে ওই মাঝখান থেকে কতটা দূরে ডেভিয়েট করছে, এই যে গ্যাপটা, এইগুলোকে আমরা এক্সট্রিম স্কোর বলে আমরা বুঝতে পারি। সেই ওই মানের পরিপ্রেক্ষিতে এইগুলোকে আমরা এক্সট্রিম স্কোর বলছি। এইগুলোর দ্বারা প্রভাবিত হয় না বলেছে। কে প্রভাবিত হয় না? আপনারা জানেন, এটা আমরা অনেকেই জানেন, এটা হচ্ছে অ্যান্সার বি মিডিয়ান। কারণ মিডিয়ান হচ্ছে আমরা মাঝের জিনিসটা নিয়ে কাজ করব মূলত, যখন বেশি সূত্রগুলো আমরা দেখি, তাহলে মিডিয়ানের আমরা মূলত যে আমরা যদি আনগ্রুপ ডেটা থাকে তখন আমার কি করতে হয়, তখন n+1 ডিভাইডেড বাই 2 তম পদ তখন আমরা ব্যবহার করব। আর যদি আমাদের জোড় সংখ্যা থাকে আমরা জানি প্রথমে আমরা সাজিয়ে নিই মানটাকে, তারপর আমরা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেই অনুপাতে অঙ্ক করে আমরা বের করি। তাহলে যদি আমার বিজোড় সংখ্যা থাকে তখন আমার হয়ে যায় n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ, সেটার সঙ্গে আমরা 2 ভাগ করি।
তখন আমরা যেটা পাই সেটাই হচ্ছে মিডিয়ান। এই মিডিয়ান হচ্ছে মানে মাঝের অংশ নিয়ে কাজ করে, সেই জন্য হচ্ছে চরম মান দ্বারা কিন্তু অনেক সময় প্রভাবিত হয়ে থাকে না আর কি, খুব একটা প্রভাবিত হয় না। এটাই হচ্ছে আমাদের মূলত মিডিয়ান। নেক্সট, নিম্নলিখিত কোন স্কেলকে মেথড অফ সামেটেড রেটিং বলা হয়? এটা কিন্তু পরীক্ষায় পড়ে, এটা খুব অনেক পরীক্ষাতে কিন্তু পড়েছে, বিশেষ করে ডব্লিউবি সেট কিংবা অন্যান্য সেটে, নর্থ ইস্ট সেট, এম সেটেও কিন্তু পড়েছে যে নিম্নলিখিত কোন স্কেলকে মেথড অফ সামেটেড রেটিং বলা হয়? অপশন এ নমিনাল স্কেল, অপশন বি থার্স্টন স্কেল, অপশন সি লিকার্ট স্কেল, অপশন ডি গেলফোর্ড স্কেল। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন সি লিকার্ট স্কেল। লিকার্ট স্কেলকে আমরা এই মেথড অফ সামেটেড রেটিংও কিন্তু বলে থাকি। এই লিকার্ট স্কেল সম্পর্কে আমরা একটুখানি ভালো করে জেনে নিই। লিকার্ট স্কেল যেটা হচ্ছে আমাদের একটা অ্যাটিটিউড স্কেল, আপনারা অনেকেই জানেন যে লিকার্ট স্কেল হচ্ছে একটা অ্যাটিটিউড স্কেল। কে ডেভেলপ করেছিল হচ্ছে রেনসিস লিকার্ট। রেনসিস লিকার্ট হচ্ছে এই অ্যাটিটিউড স্কেলটাকে ডেভেলপ করেছিল। আর কতগুলো অ্যাটিটিউড স্কেলের নাম যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। অ্যাটিটিউড স্কেল অন্য আর একটা স্কেল হচ্ছে আমাদের থার্স্টন স্কেল, গাটম্যান স্কেল। এই স্কেলগুলো হচ্ছে অ্যাটিটিউড বা আমাদের যেটা মনোভাব সেটা কিন্তু আমরা এই মাপতে পারি এই স্কেলের সাহায্যে। আরও কী বললাম? থার্স্টন স্কেল, গাটম্যান স্কেল। তাহলে আমাদের অ্যাটিটিউড মাপার তিনখানা স্কেল আমরা জেনে গেলাম, একটা হচ্ছে লিকার্ট স্কেল, একটা থার্স্টন স্কেল এবং একটা হচ্ছে গাটম্যান স্কেল। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু আলপোর্ট থিওরি কার্ডিনাল ট্রেটের উদাহরণ কি? এই নিম্নলিখিত যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমাদের আলপোর্টের থিওরি অনুযায়ী এই কার্ডিনাল ট্রেট কোনটা? একটা অপশান এ রাগী স্বভাব, অপশান বি নিয়মিত ব্যায়াম, অপশান সি পছন্দের খাবার, অপশান ডি গান্ধীজির অহিংসা। আমরা জানি মূলত হচ্ছে আলপোর্ট হচ্ছে আমাদের তিনখানা ট্রেট দিয়েছিলেন, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেখানে হচ্ছে বলা হয়েছে যে মানে কার্ডিনাল ট্রেট, এটা আমরা অ্যান্সারটাকে দেখে নিই, তারপর আমি ব্যাখ্যা করছি। আমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি গান্ধীজির অহিংসা। আলপোর্টে মূলত তিনখানা স্কেলের ট্রেটের কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে কার্ডিনাল ট্রেট, যেটা আমরা গান্ধীজির অহিংসা বলছি। মানে এমন একটা ট্রেট যেটা তার পুরো ব্যক্তিত্বটাকেই ডিফাইন করার চেষ্টা করে। মানে আমি যদি বলি যে গান্ধীজির অহিংসা, মানে ওনাকে শুধু ওই অহিংসা বললেই কিন্তু আমরা গান্ধীজির কথা মনে পড়ে। তার মানে তার এমন একটা গুণ, তার সাহায্যে কিন্তু তার সমস্ত ব্যক্তিত্বটাকে প্রভাব পড়েছে। এবং যেটা বলেছিলেন যে আলপোর্ট, এটা কিন্তু খুব কম মানুষের আছে। যেমন ধরুন এই যে সেবা, যে ভাবটা, এটা হচ্ছে আমাদের ওই শান্তিতে আমাদের নোবেল পেয়েছিলেন আমাদের হচ্ছে মাদার টেরেজার যে গুণটা, সেবাটা, গান্ধীজির যে অহিংসা ধর্মটা, এইগুলো হচ্ছে কিছু কিছু স্পেসিফিক ট্রেট থাকে যেগুলো খুব কম, রেয়ার। এটা হচ্ছে কার্ডিনাল ট্রেট, যেটা হচ্ছে রেয়ার। আর একটা যেটা বলছে সেন্ট্রাল ট্রেট, সেটা কি? সেন্ট্রাল ট্রেট হচ্ছে মানে আমাদের ব্যক্তিত্বের কিছু কিছু সাধারণ জিনিস যেগুলো প্রতিটা ব্যক্তির মধ্যেই প্রায় থাকে। সেই জন্য আমরা সবসময় সেন্ট্রাল ট্রেট যেটা রয়েছে তাকে আমরা বিল্ডিং ব্লক বলে থাকি। আর যেগুলো কার্ডিনাল ট্রেট রয়েছে সেগুলো কিন্তু খুব রেয়ার। যেমন এক্সাম্পল অফ মহাত্মা গান্ধীর পিসফুল, যে অহিংসা যেটা আমি বলছি, এটা খুবই পাওয়ারফুল এবং খুব কম সংখ্যক মানুষের মধ্যে এটা ডেভেলপ করে। এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু কার্ডিনাল ট্রেটের উদাহরণ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা এই গান্ধীজির অহিংসার যেই ব্যাপারটা, এটা হচ্ছে একটা কার্ডিনাল ট্রেট। আর যেটা সেন্ট্রাল ট্রেট, সেটা সব কম মানুষ সবার মধ্যেই থাকে, ভালোবাসা, শ্রদ্ধা, এই ব্যাপারগুলো খুব কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, সেগুলো হচ্ছে সেন্ট্রাল ট্রেট। আর একটা রয়েছে সেকেন্ডারি ট্রেট, সেটা হচ্ছে সিচুয়েশনাল ট্রেট আমরা বলতে পারি, সেটা সিচুয়েশন অনুযায়ী আমরা ভ্যারি করে তখন সেই ট্রেটটাকে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে সেকেন্ডারি ট্রেট। যাই হোক, নেক্সট প্রশ্ন, শিশুর ভাষার বিকাশের তত্ত্বটি, বা আমরা যেটা বলতে পারি অনেক সময় ল্যাড, হয়তো আপনারা শুনেছেন, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, প্রাইমারি টেটের তো জনপ্রিয় প্রশ্ন একটা, আমাদের পরীক্ষাতেও আসতে পারে। শিশুর ভাষার বিকাশের কার তত্ত্বটি ল্যাডের উপর ধারণা, মানে ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটার কে দিয়েছিলেন আর কি মূলত? অপশান এ স্কিনার, অপশান বি থর্নডাইক, অপশান সি চমস্কি, অপশান ডি প্যাভলভ। তাহলে আমাদের এই যে শিশুর যে ভাষার বিকাশ, এই যে তত্ত্বটা, এই ধারণাটা দিয়েছিলেন আমাদের অপশান সি চমস্কি। নোয়াম চমস্কি কিন্তু এই ধারণাটা দিয়েছিলেন। এই যে ল্যাড যেটা আমি বলছিলাম, এটার পূর্ণ কথাটা অনেক সময় পরে, পূর্ণ রূপ, সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে আমাদের ল্যাডের পুরো কথাটা কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটার ধারণা কে দিয়েছিলেন? এটার ধারণা দিয়েছিলেন নোয়াম চমস্কি। পরবর্তী প্রশ্ন, একটি শিশু ডগকে গড হিসাবে পড়ে, মানে লেখা আছে ডগ কিন্তু শিশুটা পড়ছে গড হিসাবে পড়ছে, তাহলে সে যে ধরনের শিখন অক্ষমতায় ভুগছে তা হলো, সে তাহলে কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে? আমরা জানি যে বিভিন্ন ধরনের আমাদের শিখন অক্ষমতা রয়েছে, তার মধ্যে বিভিন্ন রয়েছে, সেটা এখানে দেওয়া আছে যে সে ডগকে গড পড়ছে, মানে উল্টিপাল্টা পড়ছে আর কি। এটাকে কি বলছে? অপশান এ ডিসলেক্সিয়া, অপশান বি ডিসক্যালকুলিয়া, অপশান সি ডিসগ্রাফিয়া, অপশান ডি নান অফ দিস।
তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ডিসলেক্সিয়া। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করে দিচ্ছি এখানে, যে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া এই সমস্তগুলো আমি বলে দিচ্ছি। তাহলে হচ্ছে এখানে সে ডগকে গড হিসাবে পড়ছে, মানে তার রিডিং প্রবলেম হচ্ছে, পড়তে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে আমার মূলত ডিসলেক্সিয়ার উদাহরণ। আর কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। ডিসলেক্সিয়া কি বললাম? এ লার্নিং ডিসএবিলিটি যেটা ডিফিকাল্টি উইথ অ্যাকুরেট এবং ইনফ্লুয়েন্ট ওয়ার্ড কগনিশন, মানে সে চিনতে পারছে না, ওয়ার্ড চিনতে পারে না, পুওর ডিকোডিং তার পুওর হচ্ছে, পুওর স্পেলিং এবিলিটি, কোনটা স্পেলিং করতে পারছে না ঠিক করে, এটা হচ্ছে ডিসলেক্সিয়া। এরপর একটা কি রয়েছে? ডিসগ্রাফিয়া, এই লার্নিং ডিসএবিলিটি দ্যাট এফেক্টস রাইটিং এবিলিটি, মানে যখন আমাদের লিখতে অসুবিধা হয়, এটা যেমন পড়তে অসুবিধা হচ্ছে কিন্তু সেটা লিখতে অসুবিধা হবে, লেখাগুলো হাতে লেখার খারাপ হবে, হাবজি গাবজি হবে, ওয়ার্ডের একটার পর আর একটা কখন কি কোনটা হয় সেটা জানে না, সেই ধরনের কিছু থাকলে সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। আর একটা কি? ডিসক্যালকুলিয়া, যেটা আমাদের ম্যাথামেটিক্স রিলেটেড বা রিজনিং রিলেটেড। আমরা যখন নিউমেরিক্যাল কোনো এবিলিটি আমরা যখন করতে পারি না, সাধারণ এবিলিটি নর্মালগুলো যেগুলো থাকে সেগুলো যে আমরা পারফর্ম করতে পারি না, যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক, আমাদের নিউমেরিক্যাল এবিলিটি যখন আমাদের হ্যাম্পার হয়, সেটা হচ্ছে আমাদের মূলত ডিসক্যালকুলিয়া। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম, ডিসলেক্সিয়া যেটা রিডিং প্রবলেম বা রিডিং ডিফিকাল্টিস, ডিসক্যালকুলিয়া যেটা হচ্ছে আমাদের ম্যাথ রিলেটেড, আর হচ্ছে ডিসগ্রাফিয়া যেটা হচ্ছে রেখা মানে আমাদের লেখা রিলেটেড, যেগুলো রাইটিং রিলেটেড, যে আমাদের লার্নিং ডিসএবিলিটি, সেটা হচ্ছে আমাদের ডিসগ্রাফিয়া। নেক্সট প্রশ্ন, ফ্লুয়েড বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ? নিচের কোন মনোবিদ হচ্ছে ফ্লুয়েড বুদ্ধি বা তরল বুদ্ধি যেটাকে বলছি, এটা কে দিয়েছেন? অপশান এ হেব, অপশান বি ভার্নন, অপশান সি থর্নডাইক, অপশান ডি ক্যাটেল। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা দেখে নিই। তরল বুদ্ধির ধারণা কে দিয়েছিলেন? তরল বুদ্ধির ধারণা দিয়েছিলেন ক্যাটেল, অপশান ডি ক্যাটেল। রেমন্ড বি ক্যাটেল এটা হচ্ছে এই তরল বুদ্ধির ধারণাটা দিয়েছিলেন। ইনি তার সাথে তার একটা বুদ্ধিও বলেছেন ক্রিস্টালাইজ বা স্বচ্ছ বুদ্ধি, আর যেটা বলছি তরল বুদ্ধি। ইনি তরল বুদ্ধি বলতে কি বুঝিয়েছিলেন? ইনি তরল বুদ্ধি বলতে বুঝিয়েছিলেন বিইং এবল টু থিঙ্ক অ্যান্ড রিজন অ্যাবস্ট্রাক্ট, মানে প্রবলেম সলভিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, রিজনিং, এই যে আমরা যেই কাজগুলো করে থাকি মূলত, তার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় সেটাই হচ্ছে ফ্লুয়েড বুদ্ধি, অ্যাকর্ডিং টু আর বি ক্যাটেল। পরবর্তী প্রশ্ন, কোন কোর্সের শেষে শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের মূল্যায়নকে কি বলা হয়? কোনো কোর্সের শেষে, কোনো একটা কোর্স শেষ হলো তখন শিক্ষার্থীর অর্জিত যে জ্ঞানের মূল্যায়ন, তাকে আমরা কি বলছি? অপশান এ ফর্মেটিভ ইভ্যালুয়েশন, অপশান বি সামেটিভ ইভ্যালুয়েশন, অপশান সি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, অপশান ডি ক্রস সেকশনাল ইভ্যালুয়েশন। আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, সামেটিভ আমাদের ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশন আপনারা জানেন যে মূলত এই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ফর্মেটিভ এবং এই সামেটিভ এই ধারণাটা দিয়েছিলেন মাইকেল স্ক্রিভেন। ইনি হচ্ছেন প্রথম এই ফর্মেটিভ সামেটিভের ধারণাটা দিয়েছিলেন। সামেটেড ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু শেষে করা হয়, মানে যখন কোনো কোর্স শেষ হয় বা শেষের দিকে যখন আমাদের কোনো পরীক্ষা করি আমরা কোনো একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে আমাদের সামেটিভ ইভ্যালুয়েশন। যেমন আমরা উদাহরণ দিতে পারি সেমিস্টার এক্সাম, আমাদের যেমন সেমিস্টার এক্সাম রয়েছে বর্তমানে, অ্যানুয়াল এক্সাম যখন বছর শেষে যে পরীক্ষাটা হয় তাকে অন্য একটা কোর্স শেষে চালিত হয়, সেটা কারণ যেখানে হচ্ছে মূলত আমাদের ফিডব্যাকের সুযোগটা থাকে না আর কি, ফিডব্যাকের সুযোগটা হচ্ছে ফর্মেটিভে থাকে। আর ডায়াগনস্টিকে কী হয় আমাদের মূলত, সেখানে আমার কোনো একটা বিষয়ের উইকনেস এবং স্ট্রেংথ সেটা দেখা হয় আমাদের ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে। আর সামেটিভ ইভ্যালুয়েশনে কী করা হয়, সেটা হচ্ছে অন্য স্তরে প্রমোট করা হয়, বা সববার শেষে যেই আমাদের মূল্যায়নটা করা হয় সেটা হচ্ছে আমাদের এই সামেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট, হোঁচট খাওয়ার অর্থ হলো পথ চলার রহস্য চিনে ফেলা। এটা একটা জনপ্রিয় কোটেশন কিন্তু। হোঁচট খাওয়ার অর্থ হলো পথ চলার রহস্য চিনে ফেলা, এই যে মহান উক্তিটি এটা কে করেছেন? অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি ঋষি অরবিন্দ, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। হোঁচট খাওয়ার অর্থ হলো পথ চিনে মানে রহস্য চিনে ফেলার, মানে যেটা পথ হলো পথ চলার রহস্য চিনে ফেলা, এই উক্তিটি হচ্ছে আমাদের অপশান বি, স্বামী বিবেকানন্দ কিন্তু করেছিলেন। স্বামী বিবেকানন্দর আমাদের একটা পয়েন্ট দেখে নিই, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। আমরা জানি বেলুর মঠে নিয়ে বিল্ড করেছিলেন, যেটা রামকৃষ্ণ মিশন 1897 সালে। এটা হচ্ছে ইনি হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ, এই জিনিসটা রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে বেলুর মঠে। নেক্সট, ত্রিপিটকের কোন অংশে বৌদ্ধ মঠে আচরণের পাঠ বর্ণিত আছে? আমরা জানি যে ত্রিপিটক হচ্ছে তিনটে, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। এই তিনটের কোন অংশে বৌদ্ধ মঠে আচরণ মানে ডিসিপ্লিন, কী কী জীবনযাপন করতে হবে সেটা কথায় বর্ণিত আছে? অপশান এ সত্য পিটক, অপশান বি বিনয় পিটক, অপশান সি অভিধর্ম পিটক, অপশান ডি নান অফ দিস। আমরা সঠিক অ্যান্সারটা তাহলে দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান বি বিনয় পিটক। বিনয় পিটকে হচ্ছে বৌদ্ধ মঠের যে ডিসিপ্লিন সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেখানে সেই জিনিসগুলো আমাদের বর্ণিত রয়েছে কোথায়? আমাদের এই বিনয় পিটকে। নেক্সট প্রশ্ন,
এটাই আছে যে ত্রিপিটক মানে আমাদের তিনটে পিটকের সমাহার। কী কী? সত্য পিটক, অভিধম্ম পিটক এবং বিনয় পিটক। সত্য পিটকে কী রয়েছে আমাদের একটু দেখে নিই তাহলে। ধর্ম বিষয়ক বার্তা মানে উপদেশ বাণী এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই সত্য পিটকে রয়েছে। আর হচ্ছে আমাদের মূলত অভিধম্ম পিটকে রয়েছে আমাদের দার্শনিক বিষয়গুলো। আর বিনয় পিটকে রয়েছে যে কীভাবে আলোচনা করা হবে, মানে আমি সঙ্ঘেতে কীভাবে আচার আচরণ এমন কেমন হবে, সেগুলো রয়েছে আমাদের মূলত বিনয় পিটক। নেক্সট প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কতজন বিদেশি সদস্য সংখ্যা ছিলেন? জানেন এখন প্রশ্ন কিন্তু খুবই আমাদের ট্রিকি হয়ে গেছে কোশ্চেনগুলো, কিন্তু সেই জন্য আমাদেরকে এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে রাখতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কতজন বিদেশি সদস্য ছিলেন? অপশান এ 4 জন, অপশান বি 3 জন, অপশান সি 7 জন, অপশান ডি 9 জন। তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি 3 জন। 3 জন হচ্ছে বিদেশি কমিশনে, আমাদের বিশ্ববিদ্যালয় কমিশনের 3 জন বিদেশি সদস্য ছিলেন। কে কে আমরা একটুখানি দেখে নিই। প্রথম স্যার জেমস ডাফ। ডাফ কোথাকার ছিলেন? ভাইস চ্যান্সেলর, মানে ভাইস চ্যান্সেলর ছিলেন ইউনিভার্সিটি অফ দুরহাম। দুরহাম ইউনিভার্সিটি কিন্তু ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার জেমস ডাফ। আর্থার ই মর্গান কোথাকার ছিলেন? ফর্মার প্রেসিডেন্ট অ্যান্টনি কলেজ, অ্যান্টিকক কলেজের মূলত ফর্মার প্রেসিডেন্ট ছিলেন এই আর্থার ই মর্গান। আর কি ছিল? ডক্টর জন টিগাট, ইনি ছিলেন হচ্ছে ফর্মার কমিশনার অফ দ্য এডুকেশন অফ দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড প্রেসিডেন্ট এমিরাটস অফ দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার ইনি হচ্ছেন ফর্মার কমিশনার ছিলেন অফ এডুকেশন। এই হচ্ছে আমাদের তাহলে 3 জন কী কী সদস্য ছিলেন? জেমস ডাফ, আর্থার ই মর্গান, জন টিগাট। পরবর্তী প্রশ্ন, ইউজিসির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ইউজিসির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? একটু ভালো করে কোশ্চেনটাকে রিড করবেন। প্রশ্নটা বলেছে ইউজিসির প্রথম চেয়ারম্যান, মানে সালটা বলেছে 1953 থেকে 1955। এটা যখন আমাদের স্ট্যাচুটারি স্ট্যাটাসটা পায়নি, কারণ আপনারা জানেন 1956 সালে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন স্ট্যাচুটারি স্ট্যাটাসটা পেয়েছিল। তার আগে বলেছে, কিন্তু অনেক জায়গায় আপনারা গুগল করবেন নানান উত্তর পাবেন, সেটা আমি বলে দিচ্ছি আগে। সেই জন্য যদি সালটা বলা মেনশন করা থাকে 1953 থেকে 55, আমি এই জন্য মেনশন করে দিয়েছি। এই সময়তে ইউজিসি চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ ডক্টর শান্তি স্বরূপ ভাটনাগর, অপশান ডি ডক্টর মনমোহন সিং, অপশান সি হুমায়ুন কবির, অপশান ডি সিডি দেশমুখ। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ, ডক্টর শান্তি স্বরূপ ভাটনাগর হচ্ছে ইউজিসির প্রথম চেয়ারম্যান ছিলেন 1953-55। আর যদি পরীক্ষাতে আমাদের পড়ে যে অ্যাক্ট হবার পর, মানে স্ট্যাচুটারি স্টেটাস পাওয়ার পর আমাদের ইউজিসির চেয়ারম্যান কে ছিলেন, তখন হবে আমাদের সিডি দেশমুখ। সেটা অ্যান্সার একটু খেয়াল রাখবেন প্রশ্নটা, যে কী প্রশ্নটাতে চেয়েছে, যে শান্তি স্বরূপ ভাটনাগর ফার্স্ট চেয়ারম্যান অফ ইউজিসি। নেক্সট, এনসিআরটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এনসিআরটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? আমরা এনসিআরটি জানি যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এই যে একটা কেন্দ্রীয় সংস্থা, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? অপশান এ 1956, অপশান বি 1961, অপশান সি 1963, অপশান ডি 1965। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি 1961। 1961 সালে এনসিআরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিআরটি এস্টাবলিশ হয়েছিল 1961-তে। অফিসিয়ালি সেট আপ হয়েছিল ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এডুকেশনের জুলাইয়ের 27, 1961, কিন্তু অপারেশনাল মানে কবে থেকে কাজ শুরু করেছিল সেটা হচ্ছে সেপ্টেম্বর 1, 1961। মানে ফর্ম হয়েছিল 27শে জুলাই, কিন্তু কাজ শুরু করেছিলেন 1 সেপ্টেম্বর 1961 সাল থেকে। নেক্সট প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? সোমপ্রকাশ পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? এটা একটু খুবই রিপিট হয় এই প্রশ্নটা। অপশান এ বিবেকানন্দ, অপশান বি বিদ্যাসাগর, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি রাজা রামমোহন রায়। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি, সোমপ্রকাশ পত্রিকাটা প্রকাশ করতেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর রিলেটেড আমরা একটু একটা পয়েন্ট দেখে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে নারী শিক্ষার ভাণ্ডার। আমাদের নারী শিক্ষার ভাণ্ডার কিন্তু ইনি স্থাপন করেছিলেন প্রথম। শিক্ষক শিক্ষণের জন্য জানেন আপনারা নর্মাল স্কুল স্থাপন করেছিলেন, এবং বিভিন্ন জেলায় ইনি হচ্ছে মডেল স্কুল স্থাপন করেছিলেন। এরকম টোটাল তিনি 35টা, বিভিন্ন হুগলি, নদিয়া, বর্ধমান এবং মেদিনীপুর মিলে ইনি টোটাল 35টার মতো শিক্ষা মানে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমাদের হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন এই বইটা কে লিখেছেন? ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন এই বইটি কে লিখেছেন? অপশান এ ডিউই, অপশান বি অ্যাডামস, অপশান সি হার্বার্ট স্পেন্সার, অপশান ডি ফ্রয়েবেল। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। এটা একটা খুব জনপ্রিয় বই এবং পরীক্ষাতে পড়ে, সেটা হচ্ছে অপশান এ, আমাদের ডিউই, জন ডিউই ডেমোক্রেসি অফ এডুকেশন বইটা লিখেছেন। আর কি বই আমাদের পরীক্ষা রিলেটেড, সেটা হচ্ছে জন ডিউই, সেটা হচ্ছে হাউ উই থিঙ্ক, এ কমন ফেথ, এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। এই যে বইগুলো, এই বইগুলোও কিন্তু আমাদের জন ডিউই লিখেছেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পত্রিকা যেটা বেঙ্গল গ্যাজেট, আমরা জানি যে বেঙ্গল গ্যাজেট হচ্ছেন ভারতের প্রথম পত্রিকা,
কোন ভাষায় প্রকাশিত হতো? কোন ভাষায় প্রকাশিত হতো? অপশান এ বেঙ্গলি, অপশান বি ইংলিশ, অপশান সি হিন্দি, অপশান ডি নান অফ দিস। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। ভারতের প্রথম যে পত্রিকা বেঙ্গল গ্যাজেট যেটা বলছি সেটা হচ্ছে প্রকাশিত হতো ইংলিশ ভাষায়। আমাদের যে বেঙ্গল গ্যাজেট নাম আছে বলি যে বাংলা ভাষায় হবে, এটা কিন্তু না, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ইংলিশ ভাষায় কিন্তু প্রকাশিত হতো। এটা কে সম্পাদনা করতেন? এটা সম্পাদন করতেন জেমস অগাস্ট হিকি। জেমস অগাস্ট হিকি কিন্তু এই বেঙ্গল গ্যাজেটের সম্পাদনা করতেন। নেক্সট প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় যেটা বলছি রুরাল ইউনিভার্সিটি, এটা তো মানে ফেভারিট একটা প্রশ্ন সবার। রুরাল ইউনিভার্সিটি প্রচুর পরীক্ষাতে পড়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ কোন কমিশন করেছিল? অপশান এ ইউনিভার্সিটি কমিশন, অপশান বি মুদালিয়ার কমিশন, অপশান সি কোঠারি কমিশন, অপশান ডি এনপি 1986 মানে জাতীয় শিক্ষানীতি 1986। সঠিক অ্যান্সারটা আমরা জানি অপশান এ ইউনিভার্সিটি কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বলছি, সেখানে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল। আমরা একটুখানি দেখে নিই এই রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে, যেটা ইউনিভার্সিটি কমিশনের নামে আমরা জেনে থাকি, যেটা হচ্ছে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনার সভাপতিত্বে কিন্তু হয়েছিল। রেকমেন্ডেশন ইনি হচ্ছে একটা, এই কমিশন আর একটা রেকমেন্ডেশন হচ্ছে আমাদের সেট আপ অফ ইউজিসি, আমরা যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলছি সেই সেট আপ কিন্তু সেটার কিন্তু ধারণাটা কিন্তু এখান থেকেই বেরিয়ে এসেছিল। আমাদের এই যে আমাদের যেটা হচ্ছে উচ্চশিক্ষা যেটা আমাদের কমিশনটা হয়েছিল ইউনিভার্সিটি কমিশন, এখানেই কিন্তু এই রেকমেন্ডেশনটা করা হয়েছিল। আর এটা কি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একটা পয়েন্ট আছে, আমি একটু বলে দিই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার অনুকরণে হবে বলেছে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় হবে হচ্ছে ডেনমার্কের জনতা কলেজের অনুরূপে আমাদের ভারতবর্ষে এখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের করা কিন্তু বলা হয়েছিল, ডেনমার্কের জনতা কলেজের অনুরূপে, মডেল রূপে। এগুলোই ছিল আমাদের টোটাল আজকের প্রশ্নটা। আশা করি আপনারা প্রশ্নগুলো আপনাদের খুব ভালো লেগেছে। তার সাথে সাথে আমি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি এবং তার সাথে সাথে প্রচুর কি পয়েন্ট বলেছি, যেটা আপনাদের পরীক্ষার কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু হেল্প হতে পারে। তাহলে আজকে যেই কমেন্ট সেকশানে অ্যান্সারটা করতে হবে আপনাদেরকে, সেটা আমি বলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে আপনারা এই অ্যান্সারটা কিন্তু কমেন্ট সেকশানে করে জানাবেন আমাদের এখানে এই চ্যানেলেতে। কি প্রশ্নটা কি, যে কে মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছিলেন? কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি জন ডিউই, অপশান সি রুশো, না আমাদের অপশান ডি বিদ্যাসাগর। এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আপনারা এই চ্যানেলের আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আমাদের এই চ্যানেলের মোটোই হচ্ছে একটা, আমরা বলতে পারি আমি এই চ্যানেলটা আমাদের মূল মন্ত্রই হচ্ছে এটা, কিপ লার্নিং কিপ গ্রোয়িং। এটা ছিল টোটাল আজকের আমাদের ভিডিওটা। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। লাইক কিন্তু এখনও কিন্তু অনেকেই দেখছেন ভিডিও, আমি বুঝতেই পারছি না আপনাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে, আপনারা কিন্তু লাইক করছেন না অনেকেই। আপনারা অবশ্যই কিন্তু লাইক করবেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি আর কি, যদি লাইক করেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে খুব মোটিভেশন যোগায় আমাদের নেক্সট ভিডিও আনতে, আপনাদের জন্য এরকম বেছে বাছাই করা প্রশ্ন নিয়ে আসতে। অবশ্যই সেই জন্য বলছি অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বিভিন্ন বন্ধুদের সাথে যারা এডুকেশন রিলেটেড পড়াশোনা করছেন তাদেরকে চ্যানেল অবশ্যই শেয়ার করবেন। তার সাথে সাথে সাবস্ক্রাইব করুন, বিভিন্ন বিষয় কিন্তু আসবে এরকম নিয়মিত ভিডিও, আমাদের পরীক্ষা রিলেটেড কিন্তু অনেক বিষয় কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আপনাদের যদি বিভিন্ন মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।